Hello, welcome to my channel. I hope you all are fine. Today I'm gonna discuss about the Poem in October by Dylan Thomas. কবিতাটি শুরু করার আগে আমি ডিলান থমাসের জীবন সম্পর্কে কিছু বলছি। তিনি জন্মগ্রহণ করেন 1914-এ সোয়ানসি, গ্ল্যামরগন, ওয়েলসে। তিনি মৃত্যুবরণ করেন 1953 নিউ ইয়র্ক সিটিতে, ইউএসএ। তিনি যে ধারার লেখালেখি করেন সেটা হচ্ছে মূলত মডার্নিজম এবং নিউ রোমান্টিসিজম। তার লেখার মধ্যে এই জিনিসগুলো পাওয়া যায়। তিনি প্রকৃতিকে খুবই ভালোবাসতেন। তার শৈশব ছিল খুবই আনন্দের, আর সেই শৈশবের বর্ণনা আমরা তার দুটি কবিতায় পাই। একটা হচ্ছে ফার্নহিল আর একটা হচ্ছে পোয়েম ইন অক্টোবর। এখানে তিনি তার যে শৈশবটা, সেই শৈশবটাকে খুব সুন্দরভাবেই উপস্থাপন করেছিলেন। তিনি 1934 সালে পামেলা হ্যান্সফোর্ড জনসন নামে একজনের সাথে পরিচিত হন আর তার প্রেমে পড়ে যান। কিন্তু ডিলান থমাস এত বেশি মাদকাসক্ত ছিলেন যে যার কারণে তার মাদকাসক্ত বলতে তিনি অনেক মদ খেতেন আর কি। তো মদ খাওয়ার কারণে তার সেই যে মহিলা ছিল পামেলা হ্যান্সফোর্ড জনসন, তার সাথে তার বিয়ে হয়নি। যার ফলে 1937 সালে টমাস কেইটলিন ম্যাকনামারা নামে একজন মহিলাকে বিয়ে করেন আর তাদের প্রথম সন্তান হয় 1939 সালে। তাহলে এই ছিল সংক্ষেপে ডিলান থমাসের জীবন কাহিনী। এবার আসি এই আজকের কবিতাটি, যেটা হচ্ছে পোয়েম ইন অক্টোবর। এই পোয়েম ইন অক্টোবর এই কবিতাটি সম্পর্কে আমি বলছি। পোয়েম ইন অক্টোবর এই কবিতাটি লেখা হয়েছিল 1944-এ আর পাবলিশ করা হয় 1946-এ। আর এটা যে কাব্যগ্রন্থের মধ্যে লেখা হয়েছিল, কাব্যগ্রন্থটা হচ্ছে ডেথস অ্যান্ড এন্ট্রান্সেস। এই কবিতাটির মেইন থিম হচ্ছে আ বার্থডে পোয়েম রিকলিং দ্য পাস্ট, মানে হচ্ছে ওনার 30তম জন্মদিনে এই কবিতাটি উনি লেখেন, যেখানে তিনি তার পিছনে যে পাস্টটাকে রিমেম্বার করেন, সেখানে মনে করে করে তারপরে তিনি এই পুরো কবিতাটা লিখেছিলেন। আরেকটা হচ্ছে দ্য জয় অফ লাইফ। যেহেতু আমি আগেই বলেছি যে উনি ওনার শৈশবটাকে অনেক বেশি ভালোবাসতেন, আর ওনার মতো এত সুন্দর করে আসলে কোনো কবি শৈশবটাকে ফুটিয়ে তুলতে পারেননি, যার কারণে উনি সেই শৈশবের যে আনন্দময়তা, সেই আনন্দটা তিনি এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। আর কবিতার যদি আমরা দেখি যে প্রত্যেকটা স্টানজাতে এমনিতে আলাদা কোনো ওইভাবে সাজানো কিছু নেই, কিন্তু সিলেবালসগুলো ঠিক এভাবে সাজানো ছিল। প্রথম লাইনের সিলেবাল হচ্ছে 9টা, দ্বিতীয় লাইনে 12, তারপরে আবার 9, 3, 5, 12, 12, 5, 3, 9। এইভাবে যদি আমরা প্রত্যেকটা স্টানজাতে দেখি, আমরা কিন্তু সিলেবালসগুলো লাইন বাই লাইন এভাবে সাজানোই দেখতে পাবো, যেটা আমি পরে যখন কবিতাটি পড়বো তখন আমি এটা কবিতার সাথে মিলিয়ে দেখাবো। যদি আমি একদম অল্প কথায় পুরো কবিতাটার স্টোরিটা যদি আমি বলতে যাই, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে কবিতাটি তার জার্নি শুরু করেছিলেন তার বেড থেকে আর কি। সকালবেলা তিনি তার বিছানা থেকে এই জার্নিটা শুরু হয়, আর তারপরে তিনি ভিলেজের মধ্যে থেকে হাঁটতে থাকেন। ভিলেজ পাথ হচ্ছে গ্রামের রাস্তা, সেই গ্রামের রাস্তা দিয়ে তিনি হাঁটতে থাকেন। তখন খুব বৃষ্টি পড়ছিল। অ্যান্ড শাওয়ার, এখানে শাওয়ার বলতে বৃষ্টিটাকে বোঝানো হয়েছে। অ্যান্ড সান টু দ্য ভ্যালি, এবং তখন আবার সূর্য ওঠে। অ্যান্ড ফাইনালি টু দ্য হিলটপ, তারপরে তিনি এক পর্যায়ে গিয়ে একটা পাহাড়ের চূড়ায় দাঁড়ান। তো এই যে পুরো জার্নিটা, এই পুরো জার্নিটাই এই কবিতাটার মাধ্যমে বলা হয়েছে। আর এই জার্নিটাতে আসলে তিনি যখন সেখানে গিয়ে থামেন, অ্যাজ হি স্টপস হি টেক্স আ ভিশনারি জার্নি ফ্রম ম্যানহুড টু ইউথ অ্যান্ড ফাইনালি টু চাইল্ডহুড উইথ হিজ মাদার। তাহলে তিনি যে তার এই 30তম জন্মদিনে তার পিছনের সমস্ত এই যে জীবনটা, শৈশব থেকে সমস্ত কিছুই তিনি কিন্তু ইম্যাজিন করেন। আর ইম্যাজিন করেই কিন্তু তিনি দেখতে পান, অনেক কিছু দেখতে পান। তিনি তার মায়ের সাথে হাঁটছিলেন, তারপরে এরকম আরও অনেক কিছুই আমরা কিন্তু এই কবিতাটায় দেখতে পাই। তাহলে একদম অল্প কথায় এক লাইনে যদি আমরা এই কবিতাটার স্টোরিটা বলতে চাই, তাহলে কিন্তু এভাবেই বলা যায় যে তিনি তার বেড থেকে একটা জার্নি শুরু করেন ভিলেজ পাথের মধ্য দিয়ে। তখন বৃষ্টি হচ্ছিল, অটামনাল রেইন আর কি, শরৎকালের যে বৃষ্টি হয়েছিল তখন সেটাই বলা হয়েছিল, কারণ উনি যে জায়গায় থাকতেন সেই জায়গাটা প্রায়ই বৃষ্টি পড়তো, এরকম একটা জায়গা ছিল। তার মধ্য থেকে তিনি এসে শেষে একটা হিল টপে এসে দাঁড়ান। আর এইখানে এসেই তিনি তার পেছনের যে একটা ভিশনারি জার্নি, যেটা হচ্ছে ম্যানহুড থেকে ইউথে, সেখান থেকে আবার সেই চাইল্ডহুডে ফিরে যাওয়া, সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। এবারে আমি মূল কবিতাটা শুরু করছি। সো হিয়ার ইজ দ্য পোয়েম ইন অক্টোবর। এখানে আমি যখন বলেছিলাম যে সিলেবলগুলো আমি দেখাবো যখন কবিতাটা পড়বো, তো আমি ওখানে যেমন বলেছিলাম যে প্রথম লাইনে 9টা সিলেবল আছে, যেমন ইট ওয়াজ মাই 30th ইয়ার টু হেভেন। তাহলে এখানে যদি আমরা গুণি দেখি তাহলে কিন্তু 9টা সিলেবল দেখতে পাবো। আবার দ্বিতীয় লাইনে 12টা করে সিলেবল আছে, যেমন ওক টু মাই হিয়ারিং ফ্রম হার্বার অ্যান্ড নেইবারহুড। তাহলে গুনলে কিন্তু আমরা 12টা করে সিলেবল পাবো। এভাবে যদি আমরা প্রথম স্ট্যান্জাটা দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা পুরো সাজানোটাই দেখতে পাবো, যেভাবে সিলেবলটা সাজানো হয়েছে।
প্রথম লাইনে যদি আমরা দেখি, ইট ওয়াজ মাই 30th ইয়ার টু হেভেন, এটা ছিল আমার 30তম বছর হেভেনের দিকে। হেভেন মানে এখানে মৃত্যুকে কিন্তু বোঝানো হয়েছে, যে মানুষ মৃত্যুর পরে স্বর্গে যায়। তো এটাই এখানে বলা হয়েছে যে এটা আমার 30তম দিন ছিল, যেখানে আমি স্বর্গের দিকে আরও একটা বছর ধাবিত হলাম। ওক টু মাই হিয়ারিং ফ্রম হাবা অ্যান্ড নেইবারহুড, এখানে হাবা বলতে হচ্ছে পোতাশ্রয়। তিনি যেখানে থাকতেন সেখানে পাশেই আর কি সমুদ্র ছিল, আর সমুদ্রে পোতাশ্রয় থাকে। পোতাশ্রয় হচ্ছে এমন একটা জায়গা যেখানে জাহাজ সব কিছু এসে ভিড় করে, আর ওইটা সমুদ্র থেকে একটা ওয়ালের মাধ্যমে আলাদা করা থাকে। যদি কোনো বড় ঝড়টর ওঠে সমুদ্রে, সেক্ষেত্রে সমস্ত জাহাজ এসে পোতাশ্রয়ে আশ্রয় নেয়। এখানে নেইবারহুড হচ্ছে আশেপাশে যে বন ছিল, বন জঙ্গল, সেটাকে বোঝানো হয়েছে। অ্যান্ড দ্য মাসেল পুলড অ্যান্ড দ্য হেরন ক্রিস্টেড শোর, এখানে মাসেল হচ্ছে এক ধরনের মাছ, ছোট এক ধরনের মাছ, আর যেটা পুলের মধ্যে ছিল। অ্যান্ড দ্য হেরন, হেরন হচ্ছে পানকৌড়ি জাতীয় এক ধরনের পাখি। প্রিস্টেড শোর, এখানে প্রিস্টেড শোর বলতে বলা হয়েছিল এই যে হেরন, এরা এমনভাবে ওখানে সুসজ্জিতভাবে বসা ছিল যেন তাদেরকে দেখে মনে হচ্ছে প্রিস্ট। দ্য মর্নিং বেকন, সকাল আর কি কবি বলছে যে সকালটাকে ডাকছে, সমস্ত কিছুই তাকে ডেকে বলছে তার জন্মদিন সম্পর্কে। এখানে বেকন হচ্ছে সেই আহ্বান করা যেটা। উইথ ওয়াটার প্রেইং অ্যান্ড কল অফ সিগাল অ্যান্ড রুক, সিগাল হচ্ছে গাংচিল, আর রুকো এক ধরনের পাখি। এখানে সবাই এই পুরো পরিবেশটা সম্পর্কে বলা হয়েছে যে কবির জন্মদিন, তিনি যখন উঠেছিলেন তখন চারপাশে সমস্ত প্রকৃতি তাকে তার জন্মদিন সম্পর্কে বলছে, তাকে আহ্বান জানাচ্ছে। অ্যান্ড নক অফ সেলিং বোটস অন দ্য নেট ওয়েভড ওয়াল, আর পালতোলা নৌকাগুলো সেখানে তাদের যে ঢেউয়ে আসতে পড়ে, এখানে নেট ওয়েভড ওয়াল বলতে হচ্ছে জাল ছড়ানো দেয়াল, সেখানে হচ্ছে পালতোলা নৌকার যে ঢেউ, সেই ঢেউ এসে ওখানে আশ্রয় পড়ছে। মাইসেলফ টু সেট ফুট দ্যাট সেকেন্ড, আমি পা বাড়াই সেই মুহূর্তে। ইন দ্য স্টিল স্লিপিং টাউন অ্যান্ড সেট ফোর্থ, ঠিক সেই সময় পুরো নগরী বা শহর ঘুমাচ্ছিল। মাই বার্থডে বিগান উইথ দ্য ওয়াটার বার্ডস অ্যান্ড দ্য বার্ডস অফ দ্য উইন্ডস ট্রিজ ফ্লাইং মাই নেম, আমার জন্মদিনটা শুরু হয়েছিল একদম আর কি জলের সাথে। এখানে জল বলতে বৃষ্টি ভেজা একটা সকাল, তার উপরে এই সমুদ্র, সব কিছু মিলিয়ে এখানে বলা হয়েছে। বার্ডস অ্যান্ড বার্ডস অফ দ্য উইন্ডস ট্রিজ ফ্লাইং মাই নেম, গাছের উপরে যে পাখিগুলো উড়ে বেড়াচ্ছিল তারাও আমার নাম ধরে ডাকছিল বা আমার জন্য গান গাইছিল। অ্যাবভ দ্য ফার্মস অ্যান্ড দ্য হোয়াইট হর্সেস, এখানে সাদা ঘোড়া বলা হয়েছে, এবং ফার্মের উপর দিয়ে যে পাখিগুলো উড়ে বেড়ায় তাদের কথা বলছে। অ্যান্ড আই রোজ ইন রেইনি অটাম, আমি জেগে উঠেছিলাম একটা বর্ষাসিক্ত শরতের সকালে। অ্যান্ড ওয়ার্কড অ্যাব্রোড ইন আ শাওয়ার অফ অল মাই ডেজ, এবং সারাদিনই আমি শরতের যে সেই শাওয়ার মানে হচ্ছে রেইন, এখানে সেই শাওয়ারে আমি ভিজেছি। হাই টাইড, তখন নদীতে একদম প্রচণ্ড জোরে স্রোত ছিল, বা হাই টাইড বলতে ভরা জোয়ার আর কি। অ্যান্ড দ্য হিরন ডাইভড হোয়েন আই টুক দ্য রোড, যখন আমি বাহিরে পা বাড়াই, আমি যখন বাহিরে বের হই, তখন পানিতে পানকৌড়ি ডুব দিচ্ছিল। ওভার দ্য বর্ডার অ্যান্ড দ্য গেটস অফ দ্য টাউন ক্লোজড অ্যাজ দ্য টাউন অ্যাওয়েক, আমি যখন বাহিরে দরজা খুলে পা বাড়াই তখন কি দেখলাম, যে সমস্ত শহরই আস্তে আস্তে ধীরে ধীরে জেগে উঠছে। তাহলে কবি প্রথমে তার আর কি রুমে ছিলেন, সেখান থেকে তিনি বাহিরে বের হন, বাহিরে বের হওয়ার পরে এই দৃশ্যগুলোর কথা এখানে বর্ণনা দিয়েছেন। A spring full of larks in a rolling cloud and the roadside bushes brimming with whistling blackbirds and the sun of October, এখানে লার্কসদেরকে বলা হয়েছে। লার্কস এক ধরনের পাখি, সে পাখিগুলো মেঘের মধ্যে এমনভাবে উঠছিল যেটা মনে হচ্ছে যেন স্প্রিং সিজন, বসন্তকালে যেভাবে ওড়ে, ঠিক ওইভাবেই মনে হচ্ছিল এখানে। অ্যান্ড দ্য রোড সাইড বাসেস ব্রিমিং উইথ হুইসলিং ব্ল্যাকবার্ডস হচ্ছে এক ধরনের ফিঙ্গে পাখি, ফিঙ্গে জাতীয় পাখি, তারা কী করছিল, পথের ধারে ঝোপের মধ্যে বাঁশি বাজাচ্ছিল, শীষ বাজিয়ে ডাকছিল। অ্যান্ড দ্য সান অফ অক্টোবর, এখানে অক্টোবর মাসের যে সূর্য বা শরতের যে রোদ, শরতের রোদকে বলা হয়েছে এখানে। সামারি অন দ্য হিলস শোল্ডার, সামারি হচ্ছে গ্রীষ্মকালের মতো, অন দ্য হিলস শোল্ডার হচ্ছে কাঁধে গিয়ে উড়ে বসে, পাহাড়ের কাঁধে পাখিগুলো গিয়ে উড়ে বসে। হিয়ার ওয়ার ফন্ড ক্লাইমেটস অ্যান্ড সুইট সিঙ্গার্স সাডেনলি কাম ইন দ্য মর্নিং ওয়ার আই ওয়ান্ডার্ড অ্যান্ড লিসেন্ড, তারা যখন আসছিল হঠাৎই, এই সুইট সিঙ্গার বলতে পাখিগুলো যখন ডাকছিল তাদেরকে সুইট সিঙ্গার বলা হয়েছে। আর আমি যখন ওখানে চলছিলাম বা হাঁটছিলাম, অ্যান্ড লিসেন্ড, আমি শুনলাম। টু দ্য রেইন রিঙ্গিং উইন্ড ব্লো কোল্ড ইন দ্য উড ফার অ্যাওয়ে আন্ডার মি, এখানে রেইন রিঙ্গিং এটা কিন্তু বলা হচ্ছে, মানে এটার মানে হচ্ছে ব্রিঙিং, রেইন ব্রিঙিং, অর্থাৎ বৃষ্টি নিয়ে আসছিল। কি নিয়ে আসছিল? উইন্ড ব্লো কোল্ড, ঠান্ডা হাওয়া নিয়ে আসছিল। ইন দ্য উড ফার ওয়ে আন্ডার মি, আমার থেকে বহু দূরে ঘন বনের মধ্যে নিয়ে আসছিল। এই স্ট্যান্ডজাটার মধ্যেও কিন্তু কবি যখন হাঁটছিলেন, সে হাঁটার মাঝখানে যে দৃশ্যগুলো, তার পাশে চলার পথের ধারে ফিঙ্গে পাখিগুলো ডাকছিল শীষ দিয়ে, তারপর হঠাৎই সেখানে সুইট সিঙ্গার্স আর কি পাখিরা এসেছে, তারা গান গাইছিল কবি যখন হাঁটছিলেন। বাতাস, মৃদুমন্দ বাতাস নিয়ে আসছিল, বৃষ্টি, এই সব কিছুই কিন্তু এখানে নেচারকে বলা হয়েছে, নেচারকে এখানে প্রেজেন্ট করে। পার্ল রেইন ওভার দ্য ডুইনলিং হারবার,
অর্থাৎ পাল রেইন মানে হচ্ছে ধূসর বৃষ্টি, ওভার দ্য ডুইন্ডলিং হারবার সারা সৈকত জুড়ে, অ্যান্ড ওভার দ্য সি ওয়েভ চার্জ দ্য সাইজ অফ আ স্নেইল। এবং মনে হচ্ছিল এখানে ডুইন্ডলিং বলতে কবি যেহেতু হাঁটছিলেন, তো এই যে সৈকত বা পোতাশ্রয় আমি যেটা বললাম, সেই পোতাশ্রয়ের থেকে কবির দূরত্ব অনেক বেশি বাড়ছিল। তো দূরত্ব বাড়লে যেহেতু সাইজ আস্তে আস্তে ছোট হতে থাকে, সেটাই এখানে বলা হয়েছে। অ্যান্ড ওভার দ্য সি ওয়েভ চার্জ দ্য সাইজ অফ আ স্নেল। আর এখানে যে চার্চ যেটা ছিল মাঝখানে, সেই চার্চটাকে মনে হচ্ছে যেন একটা শামুক, উইথ ইটস হর্নস থ্রু মিস্ট। এবং এই শামুকের যে মাথায় শিং থাকে, শিংয়ের মতো যে অ্যান্টেনা থাকে, চার্চের যে টাওয়ার, সেই টাওয়ারটাকেও এই স্নেইলের অ্যান্টেনার সাথে তুলনা করা হয়েছে। যেহেতু চার্চটাকে একটা স্নেইলের সাথে তুলনা করা হয়েছে, তাহলে চার্চের যে টাওয়ারগুলো, সেই টাওয়ারগুলোকে স্নেইলের মাথার যে হর্ন থাকে, সেই হর্নের সাথে তুলনা করা হয়েছে। অ্যান্ড দ্য কাসল ব্রাউন অ্যাজ অলস, কাসলটাকে ব্রাউন মনে হচ্ছিল যেন পেঁচার মতো। বাট অল দ্য গার্ডেন্স অফ স্প্রিং অ্যান্ড সামার ওয়ার ব্লুমিং ইন দ্য টল টেলস। এখানে টল টেলস মানে হচ্ছে ফ্যান্সিফুল স্টোরিজ। বিয়ন্ড দ্য বর্ডার অ্যান্ড আন্ডার দ্য লার্ক ফুল ক্লাউড, দেয়ার কুড আই মার্ভেল মাই বার্থডে অ্যাওয়ে বাট দ্য ওয়েদার টার্নড অ্যারাউন্ড। তাহলে আমি যখন চলছিলাম, সেখানে চার্চের একটা বর্ণনা দেওয়া হয়েছে। এখানে চার্চ, তারপরে বাগান, সেখানে সমস্ত কিছু এই যে বর্ণনা দেওয়া হয়েছে, তার মাঝখানে কিন্তু কবি ছুটে চলছিলেন বা চলছিলেন। কবি এখানে যে চলছিলেন তার জন্মদিনে হঠাৎই দ্য ওয়েদার টার্নড অ্যারাউন্ড, হঠাৎই আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে। ইট টার্নড অ্যাওয়ে ফ্রম দ্য ব্লিথ কান্ট্রি, ব্লিথ মানে হচ্ছে হ্যাপি, সেই হ্যাপি যে গ্রাম্য সৌন্দর্য, সেখান থেকে কোথায় ঘুরে গেছে, অ্যান্ড ডাউন দ্য আদার এয়ার অ্যান্ড দ্য ব্লু অল্টার্ড স্কাই স্ট্রিমড অ্যাগেইন আ ওয়ান্ডার অফ সামার। তাহলে সব কিছু যখন চেঞ্জ হয়ে গেছে, সেখানে তার দৃষ্টি অন্য কোথাও ঘুরে গেছে, ভিন্ন নীল আকাশে। স্ট্রিমড অ্যাগেইন আ ওয়ান্ডার অফ সামার উইথ অ্যাপলস, তার ছোটোবেলার কথা, এখানে এই থেকে তিনি ছোটোবেলার কথাটা মনে করছেন, ছোটোবেলার যে কাহিনী সেটাকে ইম্যাজিন করছেন। তখনকার আপেল, পিয়ার্স অ্যান্ড রেড কারেন্টস। রেড কারেন্টস হচ্ছে লাল কিসমিস, আর হচ্ছে পিয়ার নাশপাতি। এই সব কিছুই লেখকের যে ছোটোবেলায় তিনি যে দেখেছিলেন, সেটাই এখানে বলছেন, বর্ণনা করছেন। অ্যান্ড আই স ইন দ্য টার্নিং সো ক্লিয়ারলি, যখন আমি এগুলো দেখছিলাম, হঠাৎই হাঁটতে হাঁটতে আমি একদম স্পষ্ট দেখছি। আ চাইল্ডস ফরগটেন মর্নিংস ওয়েন হি ওয়ার্কড উইথ হিজ মাদার, যখন একটা বাচ্চা তার মায়ের সাথে হাঁটছিল, এটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। থ্রু দ্য প্যারাবলস অফ সানলাইট অ্যান্ড দ্য লিজেন্ডস অফ দ্য গ্রিন চ্যাপেলস, একটা বাচ্চা তার মায়ের সাথে হাঁটছিল, আর গল্প রঙিন সেই দিনগুলো এমনভাবে পাল্টে গেছে যে সেই সানলাইট অর্থাৎ সূর্যের দিন, আর অ্যান্ড দ্য লিজেন্ডস অফ দ্য গ্রিন চ্যাপেল, বনরাজির যে সেই স্বপ্ন ভরা যে সেই বনরাজি, সেটা সমস্তটাই এখন হারিয়ে গেছে, সেটা কবি আর কি মনে করছেন এখানে। অ্যান্ড দ্য টুয়েস টোল্ড ফিল্ডস অফ ইনফ্যান্সি দ্যাট হিজ টিয়ার্স বার্নড মাই চিক্স অ্যান্ড হিজ হার্ট মুভড ইন মাইন্ড। এখানে দ্য টুয়াইস টোল্ড ফিল্ডস অফ ইনফ্যান্সি, টুয়াইস টোল্ড বলতে হচ্ছে দুবার ছোটোবেলার কাহিনীটিকে বলা হয়েছে। একবার হচ্ছে যখন তিনি এই সমস্ত নেচারটাকে এক্সপিরিয়েন্স করেন, আর একবার হচ্ছে এখন যখন ইম্যাজিন করছেন। এই দুটো জিনিসটাকে এখানে বলা হয়েছে। দ্যাট হিজ টিয়ার্স বার্নড মাই চিক্স, তখন যেমন অশ্রু বা চোখের জল ঝরে পড়তো, অ্যান্ড হিজ হার্ট মুভড ইন মাইন্ড, সেটা এখনও কবির মধ্যে মনে হচ্ছে যেন এখনও তার সেই চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। These were the woods, the river and sea, where a boy in the listening summertime of the dead whispered the truth of his joy to the trees and the stones and the fish in the tide, and the mystery sang alive still in the water and singing birds. এই স্ট্যান্জাটার মধ্যে কবি বলেছেন যে ছোটোবেলায় তিনি যেভাবে কাঁদতেন, তার মনে হচ্ছে যেন এখনও তার চোখ দিয়ে অশ্রু ঝরে, আর সেখানকার যে সেই বন, সেই নদী, সমুদ্র, সে সব কিছুই এখন পরিবর্তন হয়ে গেছে। আর এই সব কিছুর মাঝখানে তার সব কিছুই যেন মনে হতো যে রহস্য, আর সেটা আজকে যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠেছে। সে জীবন্ত হয়ে গান গাইছে, সেখানে এখনও সেই গান গাইছে কোথায়, ওয়াটার অ্যান্ড সিঙ্গিং বার্ডস, সেই যে পাখিরা গান গায় জলের মধ্যে, সেই সমস্ত কিছু যেন মনে হচ্ছে যে জেগে গেছে, আর তার কবির মনে হচ্ছে যে এখনও সেই মানে গান তিনি এখনও যেন শুনছেন। অ্যান্ড দেয়ার কুড আই মার্ভেল মাই বার্থডে অ্যাওয়ে বাট দ্য ওয়েদার টার্নড অ্যারাউন্ড। তাহলে কবি আজকেও বলছেন যে আজকেও তিনি বিস্ময় হয়ে সেই সমস্ত কিছু মনে করছেন, বাট দ্য ওয়েদার টার্নড অ্যারাউন্ড, কিন্তু সব কিছু এখন বদলে গেছে, সেই ওয়েদার সব কিছু এখন বদলে গেছে। অ্যান্ড দ্য ট্রু অফ জয়, সেই যে আনন্দ, জীবনের যে আনন্দ, লং ডে চাই স্যাং বার্নিং ইন দ্য সান, সে সব কিছু এখন মনে হচ্ছে যেন তার সেই সূর্যের মধ্যে আর কি। বার্নিং বলতে কিন্তু এখানে এমফাসাইজ করা হচ্ছে সেই যে ছোটোবেলার যে সেই গান, সেই সমস্ত কিছু এখানে এমফাসাইজ করে বলা হয়েছে।
ইট ওয়াজ মাই 30th ইয়ার টু হেভেন, এটা হচ্ছে আমার 30তম দিন হেভেনের দিকে। স্টুড দেয়ার ইন দ্য সামার নুন, এখানে গ্রীষ্মের মধ্যে দাঁড়িয়ে আছে, অর্থাৎ 30টা বছর পেরিয়ে গেছে, আর সেই যে উজ্জ্বল দিনগুলো, সেই উজ্জ্বল দিনও কিন্তু বিলীন হয়ে গেছে। থ্রু দ্য টাউন বিলো লিভড উইথ অক্টোবর ব্লাড, শরতের যে শুকনো পাতা, শুকনো পাতায় শহর ভরে আছে। এখানে অক্টোবর ব্লাড এই ফ্রেজটা দিয়ে বোঝানো হয়েছে যে অক্টোবর মাসের যে গাছের লাল পাতা, সেই পাতাটাকে বোঝানো হয়েছে এখানে। ও মে মাই হার্টস ট্রুথ, আমার হৃদয়ে বলে, কি বলে, স্টিল বি সাং অন দিস হাই হিল ইন ইয়ার্স টার্নিং, আমি যেন ওই বছরের পর বছর এই গান আবারও আমি গাইতে পারি, বছর বদলে যাওয়ার পরও যেন সেই গান গেয়ে যেতে পারি আরও, এটাই আমার হৃদয় বলে। তো সোজা কথায় এই পুরো কবিতাটার মধ্য দিয়ে কবি তার স্মৃতিচারণ করেছেন, ছোটোবেলার যে স্মৃতিচারণ করেছেন, যে তার 30তম জন্মদিনে তার যেহেতু ধীরে ধীরে বয়সটা বাড়ছে, তো তার মনের মধ্যে এক ধরনের কষ্ট আছে, প্লাস তার সাথে তার ছোটোবেলার যে কাহিনী, শৈশবকালটাকে তিনি মনে করে আনন্দও পাচ্ছেন। এই সব কিছুই কিন্তু এই কবিতাটার মাধ্যমে তুলে ধরা হয়েছে।